স্কুলগুলির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, পরিকাঠামো নিয়ে আমরা বিভিন্ন অভাব অভিযোগ আপনাদেরকে দেখাই, কিন্তু এমনও স্কুল আছে যারা সদিচ্ছায়, নিজেদের ইচ্ছায় প্রযুক্তির আলো এনেছে এই সমস্ত স্কুলে। দেখুন, রণঘাট অঞ্চল হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এখানে প্রযুক্তির আলো এসেছে। ওয়েবসাইট খোলা হয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বাগদার সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করতে পারেন, বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। স্মার্ট ক্লাস, হাজিরায় বায়োমেট্রিক, রণঘাট অঞ্চলে হাই স্কুলের ওয়েবসাইট এবার থেকে অনলাইনেই প্রশাসনিক কাজ, ভর্তি থেকে মাইনে সবই অনলাইনে। কথা বলবো, সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, কাদের চিন্তা ভাবনায় এই রকম প্রযুক্তির আলো এলো এই রণঘাট হাই স্কুলে? দেখো অন্ত, তোমাকে জানিয়ে রাখি যে একদম শহর কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে, একদম বাংলাদেশ ঘেঁষা বলা যেতে পারে এই রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয় বাগদা ব্লকের। সেই রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী এবং ম্যানেজিং কমিটির একটি যৌথ প্রয়াসে গতকাল বাগদার নবনির্বাচিত বিধায়কের হাত দিয়ে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। যে উদ্বোধনের ফলে এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী যাদের আবেদনপত্র, অর্থাৎ তারা যদি কোনো রকম ছুটি নিয়ে থাকে, তাদের ছুটির পরে স্কুলে ক্লাসের কোনো রকম অসুবিধা যাতে না হয় সে কারণে স্কুলের যে সমস্ত ক্লাস হবে সেগুলোর ভিডিও তারা পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে দেখতে পাবে। এবং স্কুলের অ্যাডমিশন ফিজ, স্কুলের পরীক্ষার ফিজ সহ বিভিন্ন কাজ, অর্থাৎ কন্যাশ্রী, যুবশ্রী, এ সমস্ত আবেদনপত্র জমা দেওয়ার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে তারা করতে পারবে। তেমনি একটি উদ্যোগ তারা নিয়েছিল এবং তা সফলও হয়েছে। ইতিমধ্যেই রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের মাধ্যমে তাদের প্রেজেন্ট সিস্টেম করা হয়েছে। একদমই স্কুলেরই উদ্যোগ। এই স্কুলের উদ্যোগ এইরকম একটা জায়গায় শিক্ষক শিক্ষিকারা তারাই উদ্যোগ নিয়ে এই কাজ করেছেন, অসাধারণ কাজ, এবং পড়ুয়া অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই খুশি হবেন। আমাদের স্কুলে যে ডিজিটাল ব্যবস্থাটা চালু হয়েছে, সেই ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার ফলে আমরা যে প্রতিদিন স্কুলে আসছি অথবা আমার বাবা মা জানতে পারছে কখন আমরা স্কুলে এসেছি, কখন বেরিয়েছি। ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারছি যে বিভিন্ন ক্লাসে যে প্রজেক্টগুলো দিচ্ছে, তাছাড়া যে ক্লাসগুলো করছে সেগুলো রেকর্ড ক্লাস আমরা বাড়ি বসে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ফিস জমা দিয়ে যাচ্ছি, সেটাও আমরা অনলাইনে যে অ্যাপটা আমাদের স্যার বলেছে যে ডাউনলোড করতে, সেই অ্যাপটার মাধ্যমে আমরা যে ফিস মানে জমা দিয়েছি সেটারও ওখানে চলে আসছে, যে ইনফরমেশনগুলো, যে ডাটাগুলো ওখানে চলে আসছে। না, ভালো উদ্যোগ, আমরা অনেক সুবিধা পাচ্ছি এর মাধ্যমে। আমাদের উপকার হচ্ছে, আমরা বাড়িতে বসে সব কিছু জানতে পারছি। ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে সময় মতো বাড়ি ফিরছে। পরীক্ষার ফিসটা আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পারছি সব কিছু। স্কুলে ক্লাস না করলেও তো ওদের অনেক সময় ওয়েবসাইট থেকে দেখে, হ্যাঁ, আমরা সব কিছু জানতে পারি বাড়ি বসে। স্কুলের এই উদ্যোগকে কি বলবে? ধন্যবাদ জানাবো স্কুলের টিচার সবাইকে। সদ্য নির্বাচিত বিধায়ক, বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরও গিয়েছিলেন আজকে ওই স্কুলটাতে। আমি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, তুমি বললে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এই কাজটা হয়েছে, খরচ খরচা স্কুলের ফান্ড থেকেই? একদমই স্কুল ফান্ড থেকে তারা এই উদ্যোগটা নিয়েছিল। প্রায় 1 থেকে 2 বছর আগে থেকেই তারা এটাকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছিল এবং সেই মতোই স্কুলের ছাত্রছাত্রীরা, আমি একটা জিনিস জানিয়ে রাখি, তাৎপর্যপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ে যে 1400 স্টুডেন্ট আছে, সেই 1400 স্টুডেন্টের মধ্যে বেশিরভাগই কৃষি পরিবার থেকে আসে। অর্থাৎ এলাকায় প্রায় 90% মানুষই কৃষিজীবী এবং সেই পরিবার থেকে তারা আসছে। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ অ্যাপের মাধ্যমে তাদের ফিস জমা দেওয়া, স্কুলে কখন পৌঁছাচ্ছে তার বাড়ির ছাত্র বা ছাত্রী এবং কখন স্কুল থেকে বেরোচ্ছে, সবই তাদের মোবাইলে SMS যাচ্ছে। এরকম ধরনের অভিনব উদ্যোগে যথেষ্ট খুশি হওয়ার জন্য এই পরিষেবা দিচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। নিশ্চয়ই স্কুল শিক্ষা দপ্তর যদি আরেকটু নজর দেয় তাহলে হয়তো এই পড়ুয়াদের মধ্যে থেকে অনেক উন্নত ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই সব পড়ুয়াদের। আজকে শিক্ষকরা কি বলছেন দেখাবো, এবং তার সঙ্গে মধুপর্ণা ঠাকুর তিনি কি বলছেন দেখুন। করোনা পরবর্তী সময়ে দেখলাম যে বাচ্চারা বই বিমুখ হয়ে পড়েছে এবং মোবাইল কেন্দ্রিক হয়ে পড়েছে। মোবাইলে একটা ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারি, তারা যদি তাদের মোবাইল ব্যবহারের মাঝে মাঝে এটা দেখতে দেখতে একটা সময় এমন অভ্যাস তৈরি করে ফেলবে যে বর্তমানে যে টেকনোক্রেটিক এডুকেশনের যুগ, সেই যুগে তারা টেকনোলজিকে ব্যবহার করে এডুকেশনটাকে ভালোবেসে ফেলবে, যাতে সার্বিকভাবে তার ডেভেলপমেন্ট হয়, এডুকেশনের
কোনো খাত যেন তার মধ্যে না থাকে। এবং বর্তমানে সারা বিশ্ব জুড়ে যে এডুকেশন সিস্টেমটা চলছে, এই গ্রামীণ অঞ্চলেও আমরা যেন বাচ্চাদেরকে সেটা দিয়ে তাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারি। এই ইনিশিয়েটিভ স্টেপটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কি মানে এত মানে ইনোভেটিভ একটা থিঙ্কিং, নতুন একটা থিঙ্কিং নিয়ে এসছে, একটা সোচ নিয়ে এসছে। সেই হিসাবে আমি টিচার্সদের, স্যারকে আমি মানে ধন্যবাদ জানাই কি স্টুডেন্টদের হয়ে মানে একটা দায়িত্বশীল হিসাবে ওরা দায়িত্ব নিয়ে স্টুডেন্টকে মানে পড়াচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন কি সুন্দর ক্লাস হচ্ছে দেখালাম, আর ঠিক আরেকটি সরকারি স্কুল দেখুন বেলঘরিয়ায়, সরকারি স্কুলের সামনে কি অবস্থান। নিশ্চয়ই সরকারি স্কুলের এটা দোষ নয়, এখানে এই রকম আবর্জনা, দুর্গন্ধে ক্লাস করতে পারে না পড়ুয়ারা, এই রকম পরিস্থিতি। সরাসরি চলে যাব, এটা কোন কোন স্কুল, কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। বেলঘরিয়ার ঠিক কোন জায়গায়, কেন আবর্জনার স্তূপ এখানে? দেখো অয়নদা, এটাই কিন্তু প্রশ্ন। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড বেলঘরিয়া দেশপ্রিয় নগর যে এলাকা আনন্দগড়, সেখানকার বাণী মন্দির প্রাথমিক সরকারি স্কুল, সেই স্কুলের সামনে, গেটের সামনে কিন্তু একদম আবর্জনা স্তূপ, এবং ঠিক তার পাশেই কিন্তু ময়লার ভ্যাট, এবং সেখানে এলাকার মানুষজন ময়লা ফেলছেন, এবং ময়লার দুর্গন্ধ এতটাই যে শিক্ষক যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা, তারা বাচ্চাদের, ছোট ছোট শিশুদের যে পঠন পাঠন করাচ্ছেন, খুব অসুবিধার মধ্যে পঠন পাঠন করাচ্ছেন। বর্ষাকালে আরো পরিস্থিতি খারাপ হয়, এমনটাই অভিযোগ করছেন শিক্ষক শিক্ষিকারা। এবং এই যে ছোট ছোট বাচ্চারা যে আসছেন, একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা স্কুলে পঠন পাঠন করছেন। দেখো আমরা পৌরসভাকে, শিক্ষক শিক্ষিকার চিঠি পর্যন্ত দিয়েছেন কামারহাটি পৌরসভাকে, কিন্তু পৌরসভার কোনো হেলদোল নেই। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছেন, তারও কোনো রকম কোনো পদক্ষেপ করছেন না পৌরসভা। স্থানীয় কাউন্সিলরের কাছে আমরা গিয়েছিলাম, তারা কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। খুবই সমস্যা হয়, কারণ একটা স্কুলের পাশে যেহেতু একদম মানে দেওয়াল লাগোয়া যেহেতু নোংরা ফেলা হচ্ছে, সেহেতু এখানে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করানোটা খুবই মানে প্রবলেমের একটা ব্যাপার। আর এখান থেকে যা গন্ধ হয়, আর মোটামুটি তাতে এখানে কেউ মানে পড়ানো দূরের কথা, এখানে কেউ মানে দু মুহূর্ত কেউ থাকতে পারবে না। এখানকার যারা জনগণ আছে তাদের সাথে তারাও লিখিত একটা কাউন্সিলরকে দিয়েছিল, এবং আমরাও তাতে স্বাক্ষর করেছিলাম, কিন্তু তাতে কোনো রকম কোনো মানে হেলদোল হয়নি, কিছু পরিবর্তন হয়নি। কি অসুবিধা হচ্ছে? তাতে আমাদের গেট খোলা যাচ্ছে না, এবং দুর্গন্ধ ছাড়ছে, ময়লা, বাচ্চাদের পঠন পাঠনে তাদের স্বাভাবিকভাবে, এবং আমাদেরও সকলের একটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছে। যা দেখে মনে হচ্ছে, হ্যাঁ, স্কুলের ভেতরটা কি সুন্দর সাজানো শিশুদের জন্য, আর সেই স্কুলের বাইরে এরকম পরিস্থিতি। আমরা কি পুরসভার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি সুবীর? হ্যাঁ অয়নদা, আমরা স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন সমীরণ দাস, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে এলাকার মানুষকে বারবার বলা সত্ত্বেও তারা এখানে ময়লা ফেলছেন, এখানে ভ্যাট কোনো রকমভাবে তারা স্থানান্তরিত করতে পারছেন না। তিনি যেটা আশ্বাস দিয়েছেন, তিনি পৌরসভার পুরপ্রধান এবং বিধায়কের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। এই যে সমস্যা, অর্থাৎ এই ভ্যাট অন্য জায়গায় কীভাবে স্থানান্তরিত করা যায়, সে দ্রুত সমাধানের কিন্তু আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর সমীরণ দাস। স্থানীয় মানুষ যদি তাই হয়, স্থানীয় মানুষকে বিরত করতে পারছেন না, স্থানীয় মানুষই বা কি এইরকম ভাবে নোংরা ফেলছেন, তারা এই শিশুদের কথা মাথায় রাখছেন না। কি বলছেন অভিভাবকরা দেখুন। আমাদের অসুবিধা বলতে যেমন ধরেন যে এই যে এখন বৃষ্টি যেমন হচ্ছে, আবার নোংরা ফেলছে, আবার গরম পড়ছে, তখন গন্ধ গ্যাসটা বেশি আসছে, বাচ্চাদের অসুবিধা হয়। আমরা নিতে আসি, দিতে বা নিয়ে যাই, তখন আমাদেরও খুবই অসুবিধা হয়। রাস্তায় সাইকেল নিয়ে ঠিক মতন আসা যায় না, এখানে নোংরায় মানে পুরো জাম হয়ে থাকে, খুবই অসুবিধা হয়। কি মনে করছেন? জায়গাটা পরিষ্কার থাকলে পরে বাচ্চাদের স্কুল তো আমাদেরও ভালো হয়, বাচ্চারাও সুরক্ষিত থাকতে পারে। আর কাউন্সিলর সমীরণ দাস তিনি বলছেন স্থানীয় মানুষ এখানে নোংরা ফেলেন, কিন্তু আমরা চাই অবিলম্বে দ্রুত এখান থেকে এই নোংরাগুলো সরিয়ে ফেলুন আপনারা। মালগুলো ফেলে আমাদের এলাকাটা ২৬ নম্বর বা এখানকার আমাদের আরবান এলাকায় তো জনবহুল অঞ্চল, সেখানে মাল রাখতেই হবে, নোংরা বাড়ির থেকেই আসছে, এবং আমরাও রেগুলার পরিষ্কার করা হচ্ছে, মানে রেগুলার একটু মাল জমে গেলে জেসিবি দিয়ে মালটা তোলা হচ্ছে। ওদের মানে আমাদের কর্মীরা কিন্তু কেউ বসে নেই।
এবার চলে যাব পাহাড়ে। অনেকেই দার্জিলিং এ যারা ভালোবাসেন, দার্জিলিং চৌরাস্তা জানেন, সেই দার্জিলিং চৌরাস্তায় ভয়াবহ আগুন। দার্জিলিং চৌরাস্তায় দুটি রেস্তোরাঁয় আগুন লেগেছে, যা দেখা যাচ্ছে দেখুন, দাউ দাউ করে জ্বলছে, ধোঁয়ায় ভর্তি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কখন কিভাবে লাগলো? কিছুক্ষণ আগে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একেবারে দার্জিলিং এর চৌরাস্তা অন্যতম ব্যস্ততম এলাকা ছিল শহরে। সেই শহরের চৌরাস্তায় দুটি রেস্তোরাঁ কিন্তু আগুন লাগে, বেশ ক্ষতি হয়েছে। দুটি রেস্তোরাঁরই ভালো ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে এটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন প্রচেষ্টা তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। স্থানীয় বাসিন্দারা তারাও হাত লেগেছে। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুর তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় বা অন্যত্র যাতে ছড়িয়ে না পড়ে। আর পাশাপাশি আমরা সকলেই জানেন যে দার্জিলিং এর প্রতিটি দোকান কিন্তু একেবারে গাছ, একটা প্রতিটি দোকান, যাতে অন্য দোকানগুলো আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা কিন্তু এখন চালাচ্ছে দমকল কর্মীরা, যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এখনো আগুন জ্বলছে, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। যা খবর এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। একটি দমকল ইঞ্জিন কাজ করছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কাজ করছে, তবে যাতে আস্তে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা। এই যে রেস্তোরাঁর কথা বলা হচ্ছে, এগুলো কি নামি দামি রেস্তোরাঁ পার্থ? আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। দার্জিলিং এর চৌরাস্তায় আগুন। প্রতিশ্রুতি অনেক পাওয়া যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি সার থাকে কোথায়, কেন, কিসে প্রতিশ্রুতি? দেখতে গেলে থাকতে হবে।